আজকের আলোচ্য বিষয় হচ্ছে লন্ডন এ পোয়েম। এই কবিতাটি একটা অসাধারণ কবিতা। এই কবিতার মধ্যে আমরা কি পাবো? এই কবিতার মধ্যে একজন ব্যক্তি যিনি লন্ডনকে ভালোবাসতেন, সেই লন্ডন ছেড়ে চলে যাচ্ছেন এবং কবি সেই বিষয়ে দুঃখ প্রকাশ করছেন। এই রকম বিষয়কে আমরা দেখতে পাবো। লন্ডন কবিতাটা একটা অসাধারণ কবিতা, যেখানে লন্ডন শহরকে ব্যঙ্গ করা হয়েছে এবং লন্ডন শহরের বিভিন্ন নঙ্গরতক অন্ধকার দিকগুলোকে তুলে ধরা হয়েছে। আজকে আমরা লাইন বাই লাইন বিষয়টাকে আলোচনা করব এবং এই কবিতার বিভিন্ন দিকগুলো আলোচনা করব। ঠিক আছে? একটা সময় লন্ডন কি ছিল? একটা সময় লন্ডন অনেক বেশি উন্নত জায়গা ছিল এবং লন্ডন সারা পৃথিবীতে বিখ্যাত ছিল এবং লন্ডন ওয়াজ ফেমাস ফর ইজ অর্ডারলি লাইফ। এর একটা ডিসিপ্লিন অর্ডার্ড লাইফের জন্য বিখ্যাত ছিল। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি লন্ডন আজকে একটা এমন শহরে পরিণত হয়েছে যে শহরে মানুষ থাকতে পারে না। তো যাই হোক, এর আগে একটা ব্যাকগ্রাউন্ডের দেখবে ভিডিও বানিয়ে দিয়েছি। যদি কারো ব্যাকগ্রাউন্ডে সমস্যা আছে তার ব্যাকগ্রাউন্ডটা দেখে নিও এবং সেই ব্যাকগ্রাউন্ডটা দেখার পর তোমাদের কাছে এই পুরো কবিতাটার ব্যাকগ্রাউন্ডটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আজকে আমি লাইন বাই লাইন আলোচনা করব, তার কারণ ইতিমধ্যে আগের দিনও অনেকটা আমি আলোচনা করে দিয়েছি। সো দিস ইজ ইন এ ওয়ে রিভিশন ক্লাস। এটা একটা রিভিশন হচ্ছে, তাই আশা করবো যে লাইনগুলো রয়েছে, কবিতা লাইনগুলো যেগুলো রয়েছে, সেই লাইনগুলোকে আমি ব্যাখ্যা করব। লেটস গেট স্টার্ট গাইস। লন্ডন হলো একটা কবিতা। লন্ডন এ পোয়েম। লন্ডন হলো একটা কবিতা। ইন ইমিটেশন মানে নকল। ইমিটেশন মানে নকল করা। ইন ইমিটেশন অফ দ্য থার্ড স্যাটায়ার অফ জুভেনাইল। এখানে উনি বলেই দিচ্ছেন, কবি বলেই দিচ্ছেন যে লন্ডন কবিতাটা আমি ইমিটেট করে লিখছি, মানে অন্য কবির আদলে বা অন্য কবির স্টাইলে, ওই স্টাইলে কপি করে লিখছি আমি। যেরকম আমরা রোমের একজন মহান কবি ছিলেন জুভেনাইল, সেই রোমের মহান কবি জুভেনাইল কি করেছিলেন? রোমের মহান কবি জুভেনাইল একটা জায়গায় দুঃখ প্রকাশ করেছেন, কারণ জুভেনাইলের যে বন্ধু ছিল, বুঝতে পারলে, সেই জুভেনাইলের যে ভালো বন্ধু ছিল অম্ব্রিয়াস, তিনি রোম ছেড়ে চলে যাচ্ছিলেন একটা সময়। ঠিক সেই রকম একই আদলে তৈরি এখানে লন্ডন ছেড়ে চলে যাচ্ছেন থেলস বলে একটা ক্যারেক্টার। তো তার জন্য দুঃখ প্রকাশ করে এই কবিতা লেখা হচ্ছে। এটা একটা নিও ক্লাসিক্যাল এজ থেকে লেখা কবিতা। নিও ক্লাসিক্যাল এজে রাইটার সাধারণত ক্লাসিক্যাল যুগের রাইটার তো কপি করে লিখতেন, এখানে তাই দেখতে পাচ্ছি 1738-এ প্রকাশিত হয়েছে। তাহলে ইন ইমিটেশন, প্রথমেই দেখতে পাচ্ছি ইন ইমিটেশন। আরে কবিতার নামটাকে ব্যাখ্যা করছি, লক্ষ্য করবে কবিতার নামটাকে ব্যাখ্যা করা হচ্ছে। ঠিক আছে? লন্ডন একটা কবিতা। ইন ইমিটেশন যেটা লেখা হয়েছে, যে অনুকরণ, ইমিটেশন মানে অনুকরণ, অফ দ্য থার্ড স্যাটায়ার অফ জুভেনাইল। জুভেনাইলের থার্ড স্যাটায়ার অনুকরণে এটা লেখা হয়েছে। স্যাটায়ার মানে ব্যঙ্গাত্মক কবিতা, স্যাটায়ার মানে ব্যঙ্গাত্মক কবিতা। তাহলে জুভেনাইল মহান রোমান কবি, সেই মহান রোমান কবি থার্ড স্যাটায়ারের অনুকরণে এই কবিতাটা লেখা হচ্ছে। এই কবিতাটা শুরুই হচ্ছে, এটার যে এপিগ্রাফটা রয়েছে সেটা শুরুই হচ্ছে কি নিয়ে? একটা ল্যাটিন কোটেশন নিয়ে। দেখবে ল্যাটিন কোটেশন নিয়ে কবিতাটা শুরু হচ্ছে। ইফ ইউ গো উইথ দিস ল্যাটিন কোটেশন ইউ উইল ফাইন্ড, বুঝতে পারলে, ল্যাটিন কোটেশন দেখতে পাবে। এই ল্যাটিন কোটেশনে কি রয়েছে বোঝার চেষ্টা করো। ট্যাম পেশেন্স উড ব্রিজ, ট্যাম ফেরিস উড টেনান্সি, এই যে ল্যাটিন শব্দগুলো রয়েছে, এটা জুভেনাইলের কথা। এটার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? হু ক্যান এন্ডিওর দিস মনস্টারাস সিটি হু ইজ সো আয়রন ওয়েল? কে এই রাক্ষসের শহরটাকে সহ্য করতে পারবে? কার এমন আয়রন উইল রয়েছে, মানে দৃঢ় মানসিকতা রয়েছে, যে কে এই রাক্ষসের শহরের প্রবৃত্তিকে সহ্য করতে পারবে? এইরকম দিয়ে বাক্যটা শুরু হচ্ছে। সরাসরি যেন লন্ডন শহরকে ব্যঙ্গ করা হচ্ছে, সরাসরি যেন লন্ডন শহরের বিভিন্ন কালো দিককে, অন্ধকার দিককে তুলে ধরার চেষ্টা করা হবে এই কবিতার মধ্য দিয়ে। লেটস গেট স্টার্ট। দো, দেখো কি হচ্ছে, দো গ্রিপ, দো মানে যদিও, দো গ্রিপ যদিও দুঃখ, অ্যান্ড ফন্ডনেস এবং ভালোবাসা, ইন মাই ব্রেস্ট আমার মনের ভেতরে, ব্রেস্ট মানে এখানে বুক নয়, আচ্ছা বুকেই ধরলাম, আমার বুকের ভেতরে বা মনের ভেতরে, দো যদিও, গ্রিপ অ্যান্ড ফন্ডনেস যদিও দুঃখ এবং ভালোবাসা, ইন মাই ব্রেস্ট আমার মনের ভেতরে, রিবেল সংঘর্ষ বাঁধিয়েছে। যদিও দুঃখ এবং ভালোবাসা আমার মনের ভেতরে সংঘর্ষ বাঁধিয়েছে। তাহলে দো মানে যদিও, গ্রিপ মানে দুঃখ, অ্যান্ড মানে এবং, ফন্ডনেস মানে ভালোবাসা, ইন মাই ব্রেস্ট মানে মনের ভেতরে, আমার মনের ভেতরে, রেবেল মানে সংঘর্ষ বাঁধিয়েছে। যদিও
দুঃখ এবং ভালোবাসা আমার মনের ভেতরে সংঘর্ষ বানিয়েছে। কেন সংঘর্ষ বানিয়েছে? আমার বন্ধু থেলস আজ চলে যাচ্ছে, আমার বন্ধু থেলস আজ লন্ডন ছেড়ে চলে যাচ্ছে। তাহলে আমার প্রিয় বন্ধু থেলস যখন চলে যাচ্ছে আমার মন দুঃখী হয়ে উঠেছে, এবং তার জন্য আমার যে ভালোবাসা রয়েছে সেই ভালোবাসা এবং দুঃখ মনকে যেন উত্থাল পাতাল মনের মধ্যে একটা ঝড় তৈরি করেছে, বা মনের মধ্যে একটা সংঘর্ষ বাঁধিয়েছে। বন্ধুর প্রতি ভালোবাসা, বন্ধু আজ আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমার শহর আমার লন্ডন ছেড়ে চলে যাচ্ছে, তার জন্য ওই যে বন্ধু চলে যাচ্ছে আমার মনের ভেতরে দুঃখ এবং ভালোবাসা যেন একটা রেবেল মানে সংঘর্ষ বাঁধিয়েছে। when injured, থেলস, আমার বন্ধুর নাম থেলস, ও আজ আহত শারীরিক দিক থেকে নয়, কামান বোঝার চেষ্টা করো, শারীরিক দিক থেকে নয়, মনের দিক থেকে আহত হয়েছে, তার মন ভেঙে গেছে। আমার বন্ধু এই শহরে এসেছিল একটা গুড লাইফের খোঁজে, কিন্তু এই শহর তাকে বিভিন্ন দিক থেকে প্রতারিত করেছে, এই শহর তাকে বিভিন্ন দিক থেকে কষ্ট দিয়েছে। when, যখন ইনজিওর্ড, যখন সে আহত হয়েছে, মানে যখন সে মনের দিক থেকে আহত হয়েছে, যখন তার মন ভেঙে গেছে এই শহরে এসে, থেলস, আমার বন্ধু থেলস, বিডস মানে জানাচ্ছে, বিডস দিস টাউন, এই টাউনটাকে শহরটাকে ফেয়ারওয়েল জানাচ্ছে, শুভ বিদায় জানাচ্ছে। তাহলে যখন আমার বন্ধু মনের দিক থেকে আঘাত পেয়েছে, আমার বন্ধুর নাম থেলস, সে আজ শুভ বিদায় জানাচ্ছে এই শহরটাকে, ফেয়ারওয়েল জানাচ্ছে, শুভ বিদায় জানাচ্ছে। যখন আমার বন্ধু মনের দিক থেকে আঘাত পেয়েছে, যখন আমার বন্ধু থেলস মনের দিক থেকে আঘাত পেয়েছে এবং জানাচ্ছে বিড মানে জানানো, শুভ বিদায় জানাচ্ছে এই টাউনটাকে মানে এই লন্ডন শহরকে যখন শুভ বিদায় জানাচ্ছে, এই বন্ধু, আমার বন্ধু যখন লন্ডন শহরটাকে শুভ বিদায় জানাচ্ছে এবং কি আহত হয়ে ভাঙা মন নিয়ে যখন শুভ বিদায় জানাচ্ছে, আমার মনের ভিতর দুঃখ এবং ভালোবাসা যেন সংঘর্ষ বাঁধিয়েছে। ইয়েট, তবু, স্টিল মাই কামার থট, যখন আমার এই পরিস্থিতি যে মনের ভিতর দুঃখ এবং ভালোবাসার একটা ঝড় উঠেছে, আমার বন্ধু, প্রিয় বন্ধু ভাঙা মন নিয়ে, যার নাম থেলস, সেই থেলস আমার বন্ধু ভাঙা মন নিয়ে লন্ডন শহরকে ত্যাগ করে যখন চলে যাচ্ছে, লন্ডন শহরকে ফেয়ারওয়েল শুভ বিদায় করে চলে যাচ্ছে, ইয়েট, তবু, স্টিল মাই কামার থট, তবু আমার শান্ত চিন্তা ভাবনা, মানে তবু এইরকম যখন উত্থাল পাথাল পরিস্থিতি মনের ভেতরে আমার চলছে, তবু আমি বলবো স্টিল আই থিঙ্ক, তবু আমি মনে করি যে আমার যে কামার থট রয়েছে, যে আমার যে শান্ত প্রবৃত্তিটা রয়েছে বা শান্ত চিন্তা ভাবনা রয়েছে, মানে লজিক্যালিটি রয়েছে, রেশনালিটি রয়েছে, যে আমার লজিক্যালিটি রয়েছে, যখন আমি লজিক্যালি ভাবছি কথাটাকে যে আমার বন্ধু যে যাচ্ছে এটা বোধহয় ঠিকই করছে, যখন আমি শান্তভাবে ভাবছি, স্টিল এই পরিস্থিতিতেও, তবুও, স্টিল এখনো পর্যন্ত, আমার কামার থট, আমার লজিক্যালিটি, আমার যৌক্তিকতা, হিজ চয়েস কমেন্ড, তার সিদ্ধান্তকে, তার চয়েসকে, যে আমি লন্ডন ছেড়ে চলে যাব, এই যে সিদ্ধান্তটাকে, তার চয়েসটাকে কমেন্ড মানে প্রশংসা করছে বা এই সিদ্ধান্তকে সমর্থন করছে। আমার মনে দুঃখ হচ্ছে, আমার মনে বেদনা হচ্ছে এবং আমার বন্ধুর জন্য আমার ভালোবাসা উথলে পড়ছে, তবু আমার বন্ধু যখন এই শহরকে ত্যাগ করে চলে যাচ্ছে, শুভ বিদায় বলে চলে যাচ্ছে, তবু আমার যে শান্ত মন বা আমার যে লজিক্যালিটি রয়েছে, মানে আমার যে লজিক্যাল ইনস্টিংক্ট রয়েছে, সেই লজিক্যাল ইনস্টিংক্ট তাকে সমর্থন করছে বা তার সিদ্ধান্তটাকে, এই চয়েসটাকে, দিস ইজ হিজ চয়েস দ্যাট আই শুড লিভ লন্ডন, এটা একটা অনেক বড় সিদ্ধান্ত যে আমি লন্ডনে এসেছিলাম এবং লন্ডনটাকে ছেড়ে দিয়ে আমি চলে যাব, কোনো গ্রামে গিয়ে থাকবো, ইটস এ বিগ চয়েস। এত বড় সিদ্ধান্তটাকে আমার মন, আমার লজিক্যালিটি, আমার রেশনালিটি, আমার মন তাকে সমর্থন করছে বা তার প্রশংসা করছে যে হ্যাঁ, আমার দুঃখ হলেও আমি মেনে নিচ্ছি যে তুই চলে যা। তার কারণ আমার বন্ধু একজন সজ্জন ব্যক্তি, এবং কোনো সজ্জন ব্যক্তি চোরের রাজ্যে থাকতে পারে না, কোনো সজ্জন ব্যক্তি অন্ধকার রাজ্যে থাকতে পারে না, কোনো সজ্জন ভালো মানুষ মানে পাপীদের রাজ্যে থাকতে পারে না। লন্ডন এখন অন্ধকার রাজ্যে পরিণত হয়েছে, একটা পাপীদের রাজ্যে পরিণত হয়েছে। তাই বলছে এত দুঃখ সত্ত্বেও, ইয়েট স্টিল মাই কামার থট, তবু বলবো আমার লজিক্যালিটি, আমার যৌক্তিকতা, হিজ চয়েস কমান্ড, হিজ চয়েস মানে তার সিদ্ধান্তকে কমান্ড করছে, মানে প্রশংসা করছে। আই প্রেজ দ্য হারমিট, আমি প্রশংসা করি। হারমিট মানে সাধু, কিন্তু এখানে সাধু অর্থে নয়, হারমিট মানে এক্ষেত্রে কি সজ্জন ব্যক্তি। আমি প্রশংসা করি
সজ্জন ব্যক্তি, আমার বন্ধু একজন সজ্জন ব্যক্তি, ভদ্র মানুষ, ঠিক আছে, বাট রিগ্রেট দ্য ফ্রেন্ড। সজ্জন ব্যক্তি কোনোদিন চোরের রাজ্যে থাকতে পারবে না, সজ্জন ব্যক্তি কোনোদিন অন্ধকার রাজ্যে থাকতে পারবে না। তাই আমি প্রশংসা করি আমার বন্ধু যে একজন সজ্জন ব্যক্তি, সেই সজ্জন ব্যক্তির এই সিদ্ধান্তের প্রশংসা করি, বাট রিগ্রেট দ্য ফ্রেন্ড। কিন্তু আমি তো আমার বন্ধুকে মিস করব, আমি তো আমার বন্ধুকে মিস করব, তাই আমার দুঃখ হচ্ছে বন্ধুর জন্য। রিজলভড অ্যাট লেন্থ, সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, রিজলভ, সে একটা হি ইজ রিজলভ নাও, হি ইজ ডিটারমাইন্ড অ্যাট লেন্থ, মানে হি হ্যাজ ডিসাইডেড টু গো অ্যাওয়ে, সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সে চলে যাবে। হি হ্যাজ রিজলভড অ্যাট লেন্থ, সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সে চলে যাবে ফ্রম ভাইস, এই পাপপূর্ণ নগরী থেকে, এই লন্ডন নগরী থেকে, যেটা পাপে পূর্ণ হয়ে গেছে, যে লন্ডন নগরী, সেই লন্ডন পাপের নগরী থেকে সে চলে যাবে। অ্যান্ড ফার, ভাইস অ্যান্ড লন্ডন ফার, সেই পাপের নগরী লন্ডন থেকে বহু দূরে চলে যাবে। তাহলে রিজলভড, হি হ্যাজ রিজলভড, সে সিদ্ধান্ত নিয়েছে, অ্যাট লেন্থ, ফ্রম ভাইস অ্যান্ড লন্ডন ফার, ভাইস পাপ, অ্যান্ড লন্ডন, এবং লন্ডন মানে হচ্ছে এই লন্ডন নগরীর কথা বলছে, এই পাপপূর্ণ লন্ডন নগরী থেকে সে বহু দূরে চলে যাবে, এই সিদ্ধান্তটা সে নিয়েছে। হি হ্যাজ টেকেন দিস ডিসিশন, হি হ্যাজ রিজলভড দিস, সে সিদ্ধান্ত নিয়েছে যে আমি লন্ডন, এবং লন্ডন একটা পাপ নগরী, এই পাপ নগরী থেকে আমি বহু দূরে চলে যাব। কোথায় চলে যাবে? টু, এবং কেন যাবে? টু ব্রিথ ইন ডিস্ট্যান্ট ফিল্ড, দূরের কোনো মাঠে চলে যাব, বহু দূরে কোনো গ্রাম্য অঞ্চলে গিয়ে থাকবো, যেখানে ডিস্ট্যান্ট ফিল্ড, যেখানে ফাঁকা মাঠে আমি কি ব্রিদিং করব, নিঃশ্বাস নেব, ফাঁকা মাঠে আমি কি করতে থাকবো? ব্রিদিং, নিঃশ্বাস নিতে পারবো। এই লন্ডন নগরীতে নিঃশ্বাস নেওয়া যায় না, এখানের বাতাসটাও কুলসিত, লোকগুলো যেমন কুলসিত, বাতাসটাও কুলসিত হয়ে পড়েছে, লোকগুলো যেমন কারাপ্টেড, বাতাসটাও কারাপ্টেড হয়ে গেছে। টু ব্রিথ ইন ডিস্ট্যান্ট ফিল্ড, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ডিস্ট্যান্ট ফিল্ডে চলে যাব, কোনো গ্রাম্য অঞ্চলে চলে যাব, যেখানে গাছ গাছালি থাকবে এবং পবিত্র বাতাস থাকবে এবং শুদ্ধ বাতাস থাকবে। টু ব্রিথ ইন ডিস্ট্যান্ট ফিল্ড, আমি লন্ডন থেকে বহু দূরে চলে যাব, কিসের জন্য? টু ব্রিথ, নিঃশ্বাস নেওয়ার জন্য। ডিস্ট্যান্ট ফিল্ড, বহু দূরের মাঠে ঘাটে, এ পিওরার এয়ার, বিশুদ্ধ বাতাস পাবো, সেখানে নিঃশ্বাস নেব। and fixed on Cambria, এবং পার্মানেন্টলি থাকতে শুরু, ফিক্সড মানে পার্মানেন্টলি, একদম, এবং পাকাপাকি ভাবে থাকতে শুরু করব অন ক্যাম্ব্রিয়ার সলিটারি শোর। ক্যাম্ব্রিয়া একটা জায়গার নাম, ক্যাম্ব্রিয়ার নির্জন দ্বীপে আমি পাকাপাকি ভাবে থাকতে শুরু করব। আমার বন্ধু থেলস সিদ্ধান্ত নিয়েছে। সলিটারি মানে নির্জন, এবং শোর মানে উপত্যকা, সমুদ্রের সৈকত, সৈকতটাকে শোর বলা হয়, বুঝতে পারলে? এবং সে সিদ্ধান্ত নিয়েছে যে সে থাকবে পার্মানেন্টলি, যে ফিক্স কথাটা, এটাকে পার্মানেন্টলি ধরে নাও, সে পার্মানেন্টলি মানে পাকাপাকি ভাবে থাকবে, ক্যাম্ব্রিয়ার নির্জন সমুদ্র সৈকতে থাকবে। গিভ টু সেন্ট ডেভিস, এবং সেন্ট ডেভিস, আমরা ক্রিশ্চিয়ানিটি যদি পড়ি বা ক্রিশ্চিয়ানিটি দা বাইবেল যদি পড়ি এবং ক্রিশ্চিয়ানিটির বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ি, তাহলে সেন্ট ডেভিডের নাম পাবো। সেন্ট ডেভিড কে ছিলেন? সেন্ট ডেভিড ওয়াজ দ্য প্যাট্রন সেন্ট অফ ওয়েলস। ওয়েলস বলে যে জায়গাটা রয়েছে, সেখানকার প্যাট্রন সেন্ট ছিলেন সেন্ট ডেভিড। তো সেন্ট ডেভিডকে গিয়ে পুজো করব, প্রার্থনা করব, শান্তিপূর্ণভাবে থাকবো, নির্জন দ্বীপে থাকবো, নির্জন সমুদ্র সৈকতে থাকবো। ওয়ান ট্রু ব্রাইটন মোর, এবং ব্রাইটন মানে ব্রিটেনের বাসিন্দাকে ব্রাইটন বলে। ব্রিটেনকে বোঝার চেষ্টা করো, চারটা দেশ একসাথে মিলে ব্রিটেন, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড, এই চারটা দেশ একসাথে মিলেমিশে ব্রিটেন। যেমন ধরো ভারতবর্ষের প্রেক্ষাপটে বলি, ভারতবর্ষ, নেপাল, ভুটান একসাথে মিলেমিশে থাকে। তোমার ভারতবর্ষে কোনো কারণবশত কলকাতায় থাকতে পছন্দ হচ্ছে না, তুমি সোজা চলে যাবে, বলছে সোজা চলে যাবে নেপালে, নেপালের কোনো গ্রামে গিয়ে তুমি থাকবে, এইরকম ব্যাপারটা। যে তিনি কোথায় চলে যাবেন? ক্যাম্ব্রিয়ার সলিটারি শোরে চলে যাবেন। তিনি লন্ডন থেকে বহু দূরে ক্যাম্ব্রিয়ার সলিটারি শোরে নির্জন সমুদ্র সৈকতে সময় কাটাবেন এবং পাকাপাকি ভাবে সেখানে থাকতে শুরু করবেন থেলস নামক কবির বন্ধুটি। এবং কি গিভ সেন্ট ডেভিস, যেটা হলো সেন্ট ডেভিসের জন্মস্থান, সেই সেন্ট ডেভিসের জন্মস্থানে তিনি পৌঁছে যাবেন এবং এই ব্রাইটন মানে এই ব্রিটেনের অধিবাসী সেখানে শান্তিপূর্ণভাবে থাকতে শুরু করবেন। ফর হু উড লিভ আনব্রাইভড, ফর হু উড লিভ, কে বা লন্ডন ছেড়ে চলে যেতে চায়, কে বা লন্ডন ছেড়ে চলে যেতে চায় আনব্রাইভ, যদি কাউকে ঘুষতুস না দেওয়া হয়, কে সুন্দর জায়গা ছেড়ে চলে যাবে, কে শপিং মল, ভালো ভালো সব সুযোগ সুবিধা রয়েছে, সামনে হসপিটাল রয়েছে, সামনে স্কুল রয়েছে, সামনে কলেজ রয়েছে, এত সুন্দর সুন্দর জায়গা ছেড়ে
কে চলে যায়? যদি কাউকে বাধ্য না করা হয়, যদি কাউকে ঘুষ না দেওয়া হয়, কে চলে যায়? ফর হু লিভ, কে চলে যায়? আনব্রাইবড, ঘুষ না নিয়ে কে চলে যায়? বাধ্য হয়েই তো যায়, কে বাধ্য না হয়ে লন্ডন ছেড়ে চলে যায়? কিন্তু আমার বন্ধু যাচ্ছে, মানে লন্ডনের পরিস্থিতি তাকে বাধ্য করছে। এবং কোথায় যাচ্ছে? হেভারিয়াস ল্যান্ড, এটা একটা গ্রাম্য অঞ্চল, এটাও একটা জায়গার নাম কিন্তু, ঠিক আছে? এই যে বলছে না হেভারিয়াস ল্যান্ড, এটা হচ্ছে আয়ারল্যান্ডের একটা গ্রাম্য অঞ্চল। সে হয়তো আয়ারল্যান্ডের একটা গ্রাম্য অঞ্চলে চলে যাবে, যেখানে হিভানিয়াস ল্যান্ড যেটা বলা হচ্ছে, হিভানিয়াস ল্যান্ড এটা আয়ারল্যান্ডের একটা গ্রাম্য অঞ্চল। বলছে কে চলে যেতে চায় লন্ডনের এই সুযোগ সুবিধা ছেড়ে? কে চলে যেতে চায় আয়ারল্যান্ডের একটা গ্রাম্য অঞ্চলে? কে চলে যেতে চায়? অর চেঞ্জ দ্য রক অফ স্কটল্যান্ড, বা স্কটল্যান্ডের পাথুরে ভূমিতে কে চলে যেতে চায়? ফর দ্য স্ট্র্যান্ড, যে স্কটল্যান্ডের পাথুরে ভূমি, স্কটল্যান্ডে প্রচুর পাথুরে ভূমি আছে, স্কটল্যান্ডের পাথুরে ভূমিতে বা আয়ারল্যান্ডের গ্রাম্য অঞ্চলে কে চলে যেতে চায় লন্ডনের সুযোগ সুবিধা ছেড়ে? যদি না কাউকে তুমি ঘুষ দাও, যদি না তুমি কাউকে বাধ্য করো, কে চলে যাবে? কেউই যাবে না। নিশ্চয়ই আমার বন্ধুকে বাধ্য করেছে, কোনো ব্যক্তি বাধ্য করেনি। এখানকার লোকগুলো, এখানকার সমস্ত লোকগুলো, এখানকার পরিবেশ, এখানকার বাতাস, এখানকার জল, এখানকার লয়ার্স, এখানকার বাড়িগুলো সবাই মিলে তাকে বাধ্য করেছে। দেয়ার নান মানে দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার নান মানে দেয়ার ইজ নো ওয়ান আর swept by the sudden fate away। লন্ডনে এমন একটাও ব্যক্তি নেই, there is no one swept by the sudden fate away। যদি ভাগ্য খারাপ না থাকে তাহলে there is none, কেউ নেই, এইরকম একটা ব্যক্তিও খুঁজে পাবে না ইংল্যান্ডে। যদি কারো ভাগ্য খারাপ না থাকে তাহলে তুমি একটাও ব্যক্তি, ভাগ্য খারাপ হলে আলাদা ব্যাপার, ভাগ্য যদি কারো খারাপ হয় তাহলে আলাদা ব্যাপার, কিন্তু ইংল্যান্ডে এইরকম একটাও ব্যক্তি পাবে না তুমি, বাট অল হুম হাঙ্গার স্পিয়ার, যে না খেতে পেয়ে মরে যাচ্ছে, এইরকম অবস্থা কারণ নাই। ইংল্যান্ডে এমন কোনো ব্যক্তিকে পাবে না যে না খেতে পেয়ে মরে যাচ্ছে। ভাগ্য খারাপ হলে আলাদা কথা, উইথ এজ ডিকে, এবং আস্তে আস্তে বয়স হয়ে যায় মানুষের বয়স হয়ে যায়, মানুষ মরে যায়। তো ইংল্যান্ড এমন একটা জায়গা যেখানে যে অপরচুনিটি নেই, সুযোগ নেই তা নয়। ইংল্যান্ড এমন একটা জায়গা যেখানে সবাই খেতে পায়, না খেতে পেয়ে কেউ মরে না ইংল্যান্ডে, যদি তার ভাগ্যটা খারাপ না হয়। হেয়ার ম্যালিস, কিন্তু এখানে কি রয়েছে? এখানে ম্যালিস রয়েছে, র্যাপাইন রয়েছে, অ্যাক্সিডেন্ট রয়েছে, কনস্পায়ার রয়েছে। এখানে কি কি রয়েছে? এখানে দুর্নাম রয়েছে, এখানে লুটপাট হয়, এখানে দুর্ঘটনা হয় প্রত্যেক দিন, এখানে কনস্পিরেসি, ষড়যন্ত্র হয়। তাহলে দেখো ভারতের প্রেক্ষাপটে যদি দেখো, বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে দেখো, এখানে দেখো প্রত্যেক দিন দুর্নাম ছড়াতে পারে, এখানে প্রত্যেক দিন লুটপাট হতে পারে, এখানে তোমার সাথে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হতে পারে, এখানে তোমার সাথে প্রত্যেক দিন ষড়যন্ত্র হতে পারে। এইরকম শহর হয়ে গেছে লন্ডন, এখানে কি করে সজ্জন ব্যক্তি থাকতে পারে? এন্ড নাও এ রেবেল রেজ, এখন আবার সংগ্রাম বিদ্রোহ শুরু হয়েছে আমাদের লন্ডনে। নাও এ ফায়ার, শুধু কি তাই, তার সাথে সাথে একটা বিশাল মানে সেই সময় বিশাল অগ্নিকাণ্ড ঘটেছিল লন্ডনে, তারও উল্লেখ রইল। এবং যখন তখন আবার এখানে আগুন ধরে যাচ্ছে, এত কিছু সমস্যা রয়েছে লন্ডনে। দেয়ার অ্যাম্বিউস, সর্বোপরি এটা ডেরা হয়ে উঠেছে। অ্যাম্বিউস মানে ডেরা, হেয়ার এটা একটা ডেরা হয়ে উঠেছে। রিলেন্টলেস রাফিয়ান্সলে, রাফিয়ান্স মানে পাজি মানুষ, বদমাইশ মানুষ, এবং ক্রিমিনালস, রাফিয়ান্স, এটা ডেরা হয়ে উঠেছে লন্ডনটা রাফিয়ান্সদের। রাফিয়ান্স মানে ক্রিমিনালসদের একটা ডেরা হয়ে উঠেছে। রিলেন্টলেস মানে বেপরোয়া, কিছু এসে যায় না, আইন আদালত মানি না, এইরকম রাফিয়ান্সদের বা এইরকম ক্রিমিনালসদের এটা একটা ডেরা হয়ে গেছে। অ্যান্ড হেয়ার দ্য ফেল অ্যাটর্নি, এবং এখানে তুমি পাজি মানুষদের কাছ থেকে যদি তুমি লুট হও, তুমি কোথায় যাবে? কোর্টে যাবে। কিন্তু যদি তুমি আবার কোর্টে আদালতে যাও, সেখানে কি হবে? ফেল অ্যাটর্নি, ওখানে সব ধূর্ত উকিলরা বসে আছে। ফেল অ্যাটর্নি, প্রাউল, ওথ পেতে বসে আছে, ওথ পেতে বসে আছে ফর প্রে, স্বীকার করার জন্য। মানে তোমাকে যদি চোর ডাকাত গুন্ডা তোমাকে যদি লুটপাট করলো, তুমি যাবে আদালতে, আদালতে আবার উকিলরা লুটপাট করবে। তো সেখানেই বলছে, এখানে বলছে অ্যান্ড হেয়ার, এবং এখানে ফেল অ্যাটর্নি, এখানে ধূর্ত উকিলরা বসে আছে। প্রাউলস মানে ওথ পেতে বসে আছে ফর প্রে, তোমাকে স্বীকার করার জন্য। হেয়ার ফলিং হাউসেস থান্ডার অন ইয়োর হেড, এখানে যে কোনো সময় বাড়ি ঘরগুলো তোমার মাথায় ভেঙে পড়তে পারে, যেমন বজ্রপাত যেভাবে তোমার মাথায় হয়, ঠিক পুরনো অনেক বাড়ি ছিল, ভেঙে পড়ছিল। এটা একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট, কলকাতার সাথে মিলিয়ে নাও না, কলকাতাতে কত পুরনো বাড়ি রোজ প্রায় শত ভেঙে পড়ে, ঠিক সেই রকম এখানে ফলিং হাউসেস থান্ডার অন ইয়োর হেড, যে কোনো সময় বাড়ি ঘর ভেঙে পড়তে পারে। অ্যান্ড হেয়ার ফিমেল
অ্যাথিস্ট টক্স টু ইউ টুডে। এবং এখানে ফিমেল অ্যাথিস্ট, অ্যাথিস্ট মানে নাস্তিক, যারা ঈশ্বরে বিশ্বাস করে না তাদেরকে অ্যাথিস্ট বলা হয়। এবং এখানে মেয়েরা সব নাস্তিক হয়ে গেছে এবং তারা এমন কথা বলবে, ওই নাস্তিক মেয়েরা, যেন তুমি কথা শুনে মরে যাবে, তোমার মরে যেতে মন যাবে। অ্যান্ড হেয়ার ফিমেল অ্যাথিস্ট, এখানে নাস্তিক মেয়েরা যারা ঈশ্বর বিশ্বাস করে না তারা এমন ভাবে কথা বলবে, টক্স ইউ ডেড, যে তোমাকে মেরেই ফেলবে। তাদের কথাবার্তা, তাদের লজিক, তাদের অদ্ভুত অদ্ভুত কর্মকাণ্ড দ্বারা, যে ফিমেল মানে একটা সোসাইটিতে, একটা সমাজে মেয়েদের সাধারণত মনে করা হয় যে তারা খুব সূক্ষ্ম, সাটেল, দে বিলিভ ইন গড, দে হ্যাভ সফট ফিলিংস। কিন্তু এই সমাজে, এই লন্ডনের সমাজের মেয়েরা অ্যাথিস্ট হয়ে গেছে, এখন নাস্তিক হয়ে গেছে। এবং তার যেভাবে কথা বলে সেইভাবে, সেই কথা শুনে তুমি তো মরেই যাবে। হোয়াট থেলস, তাই বলি হোয়াইল থেলস, আমার বন্ধু থেলস, ওয়েটস দ্য ওয়েরি দ্যাট কন্টেন। ওয়েরি মানে কি? নৌকা। আমার বন্ধু অপেক্ষা করেছিল সেদিন, আমার বন্ধু অপেক্ষা করেছিল সেদিন কিসের জন্য? সেই নৌকাটার জন্য। দ্যাট কন্টেন্স, যেটা তাকে নিয়ে যাবে। আমার বন্ধু থেলস অপেক্ষা করেছিল, আমার বন্ধু সেদিন অপেক্ষা করেছিল, আমিও আমার বন্ধুর সাথে দাঁড়িয়েছিলাম। সে ওয়েট করছিল, অপেক্ষা করছিল। দ্য ওয়েরি, কিসের জন্য? সেই নৌকাটার জন্য। দ্যাট কন্টেন্স, যেটা তাকে নিয়ে যাবে, অফ ডিসপ্যাটেড ওয়েলথ অ্যান্ড স্মল রিমেন, তার সামান্যই যে অর্থ রয়েছে, সামান্যই যে সম্পত্তি নিয়েছে। ধরো তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছ, তুমি একটা ট্রাকে করে যাবে, তো তুমি তো চাপলে, তার সাথে কয়েকটা নিজের প্রয়োজনীয় জিনিস তুলে নিয়ে যাবে, তো সেই রকম ব্যাপারটা ছিল। থেলস নৌকায় করে যাবে, সেদিন অপেক্ষা করেছিল এবং তার সাথে কয়েকটা ছোটখাটো তার সম্পত্তি রয়েছে, সেইগুলো নিয়ে যাচ্ছিল, যেগুলো তার স্মল রিমেন, সামান্যই রয়েছে, সেইগুলো নিয়ে সে যাচ্ছিল। এবং ডিসপ্যাটেড ওয়েলথ, সামান্যই সম্পত্তি তার রয়েছে, স্মল রিমেন, সেইগুলো নিয়ে যাচ্ছিল। অন টেমস ব্যাক, টেমস ইংল্যান্ডের বিখ্যাত নদী টেমস নদী, সেই টেমস নদীর পাড়ে আমরা দাঁড়িয়েছিলাম। ইন সাইলেন্ট, নিস্তব্ধভাবে দাঁড়িয়েছিলাম। থ্রু স্টুড, থট উই স্টুড, আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। এবং টেমস নদীর পাড়ে, ইন সাইলেন্ট, নিস্তব্ধভাবে, থট, আমরা যেন কিছু ভাবছিলাম এবং দাঁড়িয়েছিলাম। থট মানে কি? ভাবা। নিস্তব্ধভাবে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিছু যেন ভাবছিলাম এবং দাঁড়িয়েছিলাম। হোয়ার গ্রিনিচ স্মাইল, এটা গ্রিনিচ শহর, গ্রিনিচ শহর। স্মাইল, যেন গ্রিনিচ শহর হাসছিল আপন দ্য সিলভার প্লাড। এবং সামনে নদীটা, রূপালী রঙের নদী প্রবাহিত হয়েছে। গ্রিনিচ শহর যেন হাসছিল, যে গ্রিনিচ শহরের উপর রূপালী নদী প্রবাহিত হয়েছে। স্টাক উইথ দ্য সিড দ্যাট গেভ এলিজা বার্থ, এই সেই শহর, গ্রিনিচ হলো সেই শহর যেখানে রানী এলিজাবেথের জন্ম হয়েছিল। গ্রিনিচ হলো সেই শহর যেখানে রানী এলিজাবেথের জন্ম হয়েছিল। উই নেল, আমরা তাই হাঁটু গেড়ে বসলাম। অ্যান্ড কিস, এবং আমরা চুম্বন করলাম। দ্য কনস্ক্রেটেড আর্থ, এই পবিত্র ভূমিকে, লন্ডন, এই ইংল্যান্ডের পবিত্র ভূমিকে, এই গ্রিনিচ শহরকে আমরা চুম্বন করলাম। তার কারণ এই ভূমি, এই শহরে রানী এলিজাবেথের জন্ম হয়েছিল। মানে যে ভূমিতে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম হয়েছে, সেই ভূমি আজ কি হয়ে গেছে? আজ অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেছে, চোর ডাকাত ছেঁচড়াদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ঠিক সেই রকম ব্যাপারটা হচ্ছে গ্রিনিচ, যেটা একটা সময় রানী এলিজাবেথ জন্মগ্রহণ করেছিল, সেই গ্রিনিচে কি হচ্ছে? আজকে চোর ডাকাত রাফিয়ানসরা ঘুরে বেড়াচ্ছে। তাই আমরা এই পবিত্র শহরকে, আমরা পবিত্র শহরে হাঁটু গেড়ে বসলাম এবং পবিত্র শহরকে আমরা চুম্বন করলাম। ইন প্লিজিং ড্রিমস দ্য ব্লেসফুল এজ রিনিউ, এলিজাবেথ একটা সময়ে, রানী এলিজাবেথ ইন প্লিজিং ড্রিম, যেন একটা সুবর্ণ স্বপ্নকে পূর্ণ করেছিল রানী এলিজাবেথ। ইন প্লিজিং ড্রিম, প্লিজিং মানে কি? প্লিজিং মানে খুশি খুশি, হ্যাপি হ্যাপি। ড্রিম মানে স্বপ্ন। রানী এলিজাবেথ একটা সময় যেন সোনালী স্বপ্নগুলোকে পূর্ণ করছিল। দ্য ব্লিসফুল এজ, ব্লিসফুল এজ মানে এলিজাবেথের এজের কথা বলছে, গোল্ডেন এজের কথা বলছে, রিনিউ। সেই সময়, একটা সময় রানী এলিজাবেথ গোল্ডেন এজকে এনেছিলেন এবং সুবর্ণ সব স্বপ্নগুলোকে যেন সত্যিতে পরিণত করছিলেন, সেই ছিল রানী এলিজাবেথ। একটা সময় রানী এলিজাবেথ সব সুবর্ণ দিনগুলোকে ফিরিয়ে এনেছিলেন। অ্যান্ড কল ব্রিটানিয়াস গ্লোরি ব্যাক টু ভিউ, ব্রিটেনকে ব্রিটানিয়াও বলা হয়, ঠিক আছে। এবং তার ব্রিটেনের গ্লোরি মানে গৌরবকে তার ফিরিয়ে এনেছিলেন। রানী এলিজাবেথ ইংল্যান্ডের প্রকৃত স্থান, গৌরবোজ্জ্বল দিনগুলোকে ফিরিয়ে এনেছিলেন রানী এলিজাবেথ। কিন্তু সেই ইংল্যান্ডের আজ এই দুর্দশা। বিহোল্ড হার ক্রস,
এবং তার যে ক্রস, রানী এলিজাবেথের যে পতাকাটা ছিল, যে রয়্যাল নেভিটা ছিল যে সেই সময়, তো এখানে ক্রসের ছবি থাকতো, ট্রাম্পেন্ট অন দ্য মেইন, সেই রানী এলিজাবেথের যে পতাকা ক্রস চিহ্ন দেয়া, সেটা কি হয়েছিল, বিজয়ী হয়েছিল সব জায়গায়, অন দ্য মেন, এবং কি মেন দ্য গার্ড অফ কমার্স, সে বিজয়ী পতাকা উঠতো, রানী এলিজাবেথের বিজয়ী পতাকা উঠতো। ক্রস মানে হচ্ছে ক্রস চিহ্নটা, যেটা রানী এলিজাবেথের পতাকায় থাকতো। বিহোল্ড, হার বলতে কার, হার বলতে এখানে রানী এলিজাবেথের কথা বলছে, কুইন এলিজাবেথের কথা বলছে। বিহোল্ড হার ক্রস, রানী এলিজাবেথের যে ক্রস চিহ্ন দেওয়া পতাকা ছিল, ট্রাম্পেট বিজয়ী ভাবে উড়তো, এবং কি অন দ্য মেন, এই সমতল ভূমিতে, বুঝতে পারলে? দ্য গার্ড অফ কমার্স, তিনি গার্ড করেছিলেন কমার্স, ব্যবসা বাণিজ্যের উন্নতি করেছেন, ব্যবসা বাণিজ্যকে সংরক্ষণ করেছিলেন তিনি। সি মানে এলিজাবেথ গার্ডেড দ্য কমার্স, তিনি গার্ড করেছিলেন, রক্ষা করেছিলেন, প্রোটেক্ট করেছিলেন কমার্স মানে ব্যবসা বাণিজ্যকে তিনি প্রোটেক্ট করেছিলেন। অ্যান্ড ড্রেড অফ স্পেন, এবং স্পেন নগরীকে, স্পেন দেশকে তিনি পরাজিত করেছেন। আমরা সবাই জানি, ইতিহাস যদি পড়ি, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়ি, আমরা জানতে পারবো স্পেনের সাথে ইংল্যান্ডের একবার লড়াই হয়েছিল, রানী এলিজাবেথ স্পেনকে পরাজিত করেছেন। স্পেনের তার বিখ্যাত স্প্যানিশ আর্মাডা ছিল, সেই স্প্যানিশ আর্মাডাকে রানী এলিজাবেথ ধূলিসাৎ করে দিয়েছিলেন। সেই স্পেনকে তিনি পরাজিত করেছিলেন, ডিফিট করেছিলেন স্পেনকে। তাহলে রানী এলিজাবেথের জন্ম হলো এই গ্রিনিচে। রানী এলিজাবেথ ইংল্যান্ডের সুবর্ণ যুগ ফিরিয়ে এনেছিলেন। রানী এলিজাবেথ ব্রিটানিয়াকে উন্নত করেছিলেন। রানী এলিজাবেথ তার পতাকাকে সব জায়গায় উড়িয়েছিলেন, এই সমতল ভূমিতে বিজয় গাথা লিখেছিলেন। রানী এলিজাবেথ ব্যবসা বাণিজ্যকে সংরক্ষণ করেছিলেন। রানী এলিজাবেথ অত্যাচারী স্পেনকে পরাজিত করেছিলেন, এই সমস্ত কিছু করেছিলেন। এবং সেই জায়গায় আজকে কি হচ্ছে, আজ ইংল্যান্ড অন্ধকার ভূমিতে পরিণত হয়েছে। আর এর আগে ম্যাস্কার্ডস মানে মাস্ক পরা সব লোকেরা আজ নাচ করছে তার জায়গায়। আজকে কি অধঃপতন হয়েছে ইংল্যান্ডের, যেখানে লোকেরা মাস্ক পরে পরে সব নাচ করছে। মানে সেই যুগের একটা রীতি ছিল, মাস্ক ডান্স খুব হতো এই যুগটাতে। এবং ডিবাউসড এক্সারসাইজ অফ প্রেস্ট, এবং কি হচ্ছে, মাস্ক পরিহিত ড্যান্সাররা এখানে সব নাচ গান করছে এবং চারিদিকে অপারেশন চলছে। মানে সরাসরি যে এখনকার গভর্নমেন্ট, তৎকালীন গভর্নমেন্ট যেটা ছিল, তাকে সমালোচনা করা হচ্ছে। আর ইংলিশ ওনার্স গ্রিউ এ স্ট্যান্ডিং জেস্ট, এবং ওই যে ইংল্যান্ডের সম্মান, ইংলিশ অনার, ইংল্যান্ডের যে সম্মান বা ব্রিটিশ যে রেসপেক্ট, ব্রিটিশদের যে সম্মান ছিল, সেটা স্ট্যান্ডিং জেস্টে পরিণত হয়েছে, মানে মজাকে পরিণত হয়েছে, মজাতে পরিণত হয়েছে। স্ট্যান্ডিং জেস্ট মানে হাসি ঠাট্টা মজা। হ্যাঁ, ইংল্যান্ডের আরো সম্মান, ঠিক আছে। ইংলিশ অনার, ইংল্যান্ডের সম্মান গ্রিউ এ স্ট্যান্ডিং জেস্ট, আজকে মজাকে পরিণত হয়েছে বা একটা হাসি ঠাট্টার বিষয়ে পরিণত হয়েছে। একটা সময় যে ইংল্যান্ড সারা পৃথিবীকে কাঁপিয়ে বেড়াতো, সেই ইংল্যান্ডের লোকেরা আজ মাস্ক পরে নাচানাচি করছে। সেই ইংল্যান্ডের লোকেরা নিজেদের সম্মানের প্রতি কত অবহেলাপূর্ণ দৃষ্টি রেখেছে। সেই ইংল্যান্ডের লোকেদের যে সম্মান, সেটা আজ ধুলোয় মিশে যাচ্ছে এবং মজাতে পরিণত হয়েছে, জেস্টে পরিণত হয়েছে। এ ট্রানজেট কাম, শান্ত ভাব, দ্য হ্যাপি সেন্স বিস্টো, and for a moment lulled the sense of awe. At length waking the contemptuous throne, indignant thrills I neighboring town. দেখো এইটুকু এবার দেখে নাও। আগে যেটুকু বললাম, আগে এই পর্যন্ত আমি যেটুকু বললাম, জেস্ট পর্যন্ত সবাই একবার দেখে নাও। কার কি অসুবিধা আছে বলো, সেই বিষয়টাকে আমি ক্লিয়ার করছি, তারপরে পরের অংশে আসছে। আগে জেস্ট পর্যন্ত দেখে নাও, কার কি অসুবিধা আছে আমাকে বলো গাইজ। কাম অন গাইজ, দেখে নাও। থ্যাংক ইউ।